জুন মাসের মাঝামাঝি পারস্য উপসাগরের তীর ঘেঁষে বাতাস যেন আক্ষরিক অর্থেই আগুন হয়ে বইছে। কুয়েত সিটির উপকণ্ঠে মরুভূমির রুক্ষ বালু সারির উপর দিয়ে যখন হাওয়া বয়ে যায়, তখন মনে হয় যেন চুল্লির দরজা খুলে দেওয়া হয়েছে। থার্মোমিটারের পারদ 50 ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁই করছে। দুপুরের এই কাঠ ফাটা রোদে বাইরে কোনো প্রাণের স্পন্দন নেই। পিচ ঢালা পথগুলো গলে যাওয়ার উপক্রম, আর দূর দিগন্তে বাতাসে কাঁপতে থাকা মরীচিকা এক অদ্ভুত বিভ্রম তৈরি করছে। এই চরম প্রতিকূল পরিবেশের ঠিক নিচে কুয়েত আর কাতারের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে এক অদ্ভুত স্তব্ধতা বিরাজ করছে। শীতাতপ নিয়ন্ত্রিত সুরক্ষিত কমান্ড সেন্টারগুলোতে বসে থাকা আমেরিকান জেনারেলদের কপালে বিন্দু বিন্দু ঘাম। এই ঘাম গরমের জন্য নয়, বরং এক চরম কৌশলগত বন্দিদশার কারণে। তাদের সামনে রাখা বিশাল ডিজিটাল মানচিত্রে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির এক রূঢ় বাস্তবতা ফুটে উঠেছে। ইউ আর নট গোয়িং ইন মিলিটারি ইনটু দ্য মিডল ইস্ট ইন দ্য মিডল অফ দ্য সামার হিট। ওয়াশিংটন থেকে এক শীর্ষ সামরিক বিশ্লেষকের এই কথাগুলো আজ পেন্টাগনের প্রতিটি ফ্লোরে ফিসফিস করে উচ্চারিত হচ্ছে। হ্যাঁ, মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর গ্রীষ্মের খরতাপে আপনি সামরিকভাবে ভেতরে ঢুকতে পারবেন না। গালফ ওয়ার 1 এর ইতিহাস যারা পড়েছেন তারা জানেন এই মরুভূমির গরম কোনো পরাশক্তির সেনাবাহিনীর জন্য কতটা প্রাণঘাতী হতে পারে। আর এই প্রখর রৌদ্রের ওপারে জাগ্রোজ পর্বতমালার সুশীতল বাংকারে বসে পারস্যের কমান্ডাররা এক দীর্ঘমেয়াদী দাবার চাল চালছেন। তারা জানেন এই খেলার সময় তাদের পক্ষে। তারা জানেন কুয়েত, কাতার বা ইরাকের কোনো এক্সিট বা বেরোনের পথ নেই, কিন্তু ইরানের আছে। শুরু হতে যাচ্ছে এমন এক মনস্তাত্ত্বিক ও ভৌগোলিক যুদ্ধের উপাখ্যান, যেখানে কেবল সমরাষ্ট্র নয়, আবহাওয়া এবং ভূগোলও নির্ধারণ করে দিচ্ছে জয় পরাজয়ের সমীকরণ। আন্তর্জাতিক কূটনীতি ও সামরিক স্ট্র্যাটেজিতে একটা কথা খুব প্রচলিত। পশ্চিমা বিশ্ব ভাবে কোয়ার্টার বা 3 মাসের হিসেবে, আর প্রাচ্যের প্রাচীন দেশগুলো ভাবে দশকের হিসেবে। ইরান ঠিক এই নীতিতেই চলছে। ইরান হ্যাজ এভরি রিজন টু কিপ প্লেয়িং ইট লং অ্যান্ড এভরিওয়ান নোজ ইট। ইরানের এই দীর্ঘমেয়াদী খেলা চালিয়ে যাওয়ার পেছনে প্রতিটি চুক্তি রয়েছে এবং বিশ্বের প্রতিটি গোয়েন্দা সংস্থাই তা খুব ভালো করে জানে। কেন ইরান তাড়াহুড়ো করছে না? কেন তারা একবারে সর্বাত্মক আক্রমণ করে যুদ্ধের নিষ্পত্তি করার চেষ্টা করছে না? এর উত্তর লুকিয়ে আছে তাদের হাজার বছরের সাম্রাজ্য পরিচালনার অভিজ্ঞতায়। তারা জানে যে আমেরিকার মতো পরাশক্তি যখন হাজার হাজার মাইল দূর থেকে এসে যুদ্ধ করে, তখন তাদের সবচেয়ে বড় শত্রু হলো সময় এবং খরচ। আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে তাদের বিমানবাহী রণতরী এবং লাখো সেনার সমাবেশ ঘটিয়ে রাখে, তবে প্রতিদিন তাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হতে থাকে। দেশের ভেতরে করদাতাদের চাপ বাড়তে থাকে। বিরোধী রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলতে শুরু করে। ইরান ঠিক এই জিনিসটাই চাইছে। তারা আমেরিকাকে এমন এক স্নায়ুযুদ্ধের মধ্যে আটকে রাখতে চাইছে, যেখানে আমেরিকা না পারছে সরাসরি হামলা করতে, না পারছে সম্মান নিয়ে পিছু হটতে। ইরান ছোট ছোট আঘাত হানছে, প্রক্সি গ্রুপগুলোর মাধ্যমে চাপ তৈরি করছে, আর আমেরিকান অর্থনীতিকে একটু একটু করে রক্তক্ষরণের দিকে ঠেলে দিচ্ছে। এই লং গেম বা দীর্ঘমেয়াদী খেলায় ইরান এক অপ্রতিদ্বন্দ্বী মাস্টার মাইন্ড। তারা শত্রুর ধৈর্যচ্যুতি ঘটাতে ওস্তাদ এবং খুব ভালো করেই জানে যে এই খেলায় শেষ হাসিটা তারাই হাসবে। মধ্যপ্রাচ্যের ভূগোল এবং আবহাওয়া সবসময় বহিরাগত আক্রমণকারীদের জন্য এক বিশাল বাধা হিসেবে কাজ করেছে। জুন, জুলাই এবং আগস্ট মাস, এই 3 মাস মধ্যপ্রাচ্যের মরুভূমি পরিণত হয় আক্ষরিক অর্থেই এক মৃত্যু ফাঁদে। পেন্টাগনের এক সাবেক স্ট্র্যাটেজিস্ট ফক্স নিউজের এক বিশ্লেষণে ঠিক এই কথাটি মনে করিয়ে দিয়েছেন। I mean, we have seen that going back to Gulf War 1. প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় আমেরিকান সেনারা যখন মরুভূমিতে নেমেছিল, তখন তাদের সবচেয়ে বড় যুদ্ধটা ইরাকি বাহিনীর সাথে ছিল না, ছিল এই ভয়ঙ্কর গরমের সাথে। আধুনিক সমরাস্ত্র, ভারী বর্ম, রাসায়নিক হামলা থেকে বাঁচার স্যুট, এসব পরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মরুভূমিতে 1 কিলোমিটার হাঁটা মানে একজন সেনার হিট স্ট্রোকের মৃত্যুর কোলে ঢলে পড়া। আজকের দিনে আমেরিকার জন্য ইরানের অভ্যন্তরে একটি গ্রাউন্ড ইনভেশন বা স্থল অভিযান চালানো আক্ষরিক অর্থেই অসম্ভব। ইরানের ভূপ্রকৃতি ইরাকের মতো সমতল মরুভূমি নয়, এটি চারদিকে সুউচ্চ পর্বতমালা দিয়ে ঘেরা এক প্রাকৃতিক দুর্গ। এই গ্রীষ্মের খরতাপে আমেরিকান সাঁজোয়া যান, ট্যাঙ্ক এবং পদাতিক বাহিনীকে যদি জাগ্রোজ বা আলবোর্জ পর্বতমালার পাহাড়ি পথে ঢুকিয়ে দেওয়া হয়, তবে তা হবে এক নিশ্চিন্ত আত্মহত্যার নামান্তর। ইরান এই ভৌগোলিক সুবিধাটা পুরোপুরি কাজে লাগাচ্ছে। তারা জানে অন্তত আগামী কয়েক মাস আমেরিকা চাইলেও কোনো সর্বাত্মক স্থল হামলায় যেতে পারবে না। আর আকাশপথে হামলা, ইরান তাদের সমস্ত গুরুত্বপূর্ণ পারমাণবিক এবং সামরিক স্থাপনা মাটির 100 ফুট গভীরে পাহাড়ের ভেতরে লুকিয়ে রেখেছে। ফলে আমেরিকার আকাশপথে হামলাও খুব একটা কার্যকর হবে না। প্রকৃতি এবং আবহাওয়া যেন আজ পারস্যের সবচেয়ে বড় মিত্র হয়ে দাঁড়িয়েছে।
এই ভূ রাজনৈতিক থ্রিলারের সবচেয়ে করুণ অবস্থা সম্ভবত কুয়েত, কাতার এবং ইরাকের। এরা হলো সেই সব দেশ যারা আমেরিকার সামরিক বলয়ের মধ্যে আটকে আছে, কিন্তু তাদের কোনো এক্সিট স্ট্র্যাটেজি বা বেরোনোর পথ নেই। মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে কুয়েত এবং কাতার পারস্য উপসাগরের বুকে এক প্রকার অবরুদ্ধ অবস্থায় আছে। এই দেশগুলোতে আমেরিকার বিশাল সব সামরিক ঘাঁটি রয়েছে। কাতারের আল উদেইদ এয়ারবেস মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি। কুয়েতেও রয়েছে হাজার হাজার মার্কিন সেনা, কিন্তু এই ঘাঁটিগুলো আজ আর তাদের জন্য শক্তির প্রতীক নয়, বরং পরিণত হয়েছে এক বিশাল মৃত্যু ফাঁদে। যদি ইরান এবং আমেরিকার মধ্যে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যায়, তবে ইরানের মিসাইলের প্রথম লক্ষ্যবস্তু হবে এই ঘাঁটিগুলো। কুয়েত বা কাতারের কোনো উপায় নেই এই ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের বাঁচানোর। তাদের ভৌগোলিক আকার এতই ছোট যে তারা কোনোভাবেই যুদ্ধক্ষেত্র থেকে দূরে সরে থাকতে পারবে না। তাদের কোনো স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা নেই। ইরাকের অবস্থাও তথৈবচ। আমেরিকার হস্তক্ষেপের পর ইরাক কার্যত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। একদিকে সেখানে আমেরিকান সেনা অবস্থান করছে, অন্যদিকে দেশটির রাজনৈতিক এবং মিলিশিয়া গোষ্ঠীগুলোর উপর ইরানের প্রবল প্রভাব রয়েছে। যুদ্ধ বাঁধলে ইরাকের মাটি পরিণত হবে আমেরিকা এবং ইরানের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্রে। এই তিনটি দেশ আজ এমন এক ভূ রাজনৈতিক কানাগলিতে আটকে পড়েছে যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা তাদের সামনে খোলা নেই। তারা যেন পরাশক্তিগুলোর দাবা খেলায় কেবলই কিছু অসহায় পড়ে বা ঘুটি। অন্যদিকে কুয়েত, কাতার বা ইরাকের যে দুর্বলতা, ঠিক সেটাই হলো ইরানের সবচেয়ে বড় শক্তি। কুয়েত, কাতার অ্যান্ড ইরাক হ্যাভ নো এক্সিট, ইরান ডাজ। ইরান কোনো ছোটখাটো উপসাগরীয় দেশ নয়। এটি আয়তনে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য এবং স্পেনের সম্মিলিত আয়তনের সমান। এই বিশাল ভৌগোলিক আয়তন ইরানকে দিয়েছে এক অভাবনীয় স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা। যদি আমেরিকার যুদ্ধবিমান বা মিসাইল ইরানের কোনো একটি অংশে আঘাত হানেও, তবে ইরানের অন্যান্য অংশ থেকে তারা প্রতিরোধ চালিয়ে যেতে পারবে। তাদের রয়েছে একাধিক এক্সিট বা বেরোনোর পথ। উত্তরে কাস্পিয়ান সাগর হয়ে রাশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলোর সাথে তাদের সরাসরি যোগাযোগ রয়েছে। পূর্বে পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে বিশাল সীমান্ত, যা দিয়ে তারা চাইলেই চীনের সাথে তাদের সিল্ক রোড বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাপ্লাই চেইন সচল রাখতে পারে। আর দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর তো তাদের নিজস্ব উঠোন। ইরান জানে আমেরিকা যদি তাদের চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করে, তবুও তারা কোনো না কোনো পথ খোলা রাখতে সক্ষম হবে। তাদের এই বিশালত্ব এবং ভৌগোলিক অবস্থানই তাদের এমন এক আত্মবিশ্বাস দিয়েছে যা অন্য কোনো আরব দেশের নেই। তারা এই যুদ্ধের দাবার বোর্ডে এমনভাবে নিজেদের ঘুঁটিগুলো সাজিয়েছে যেখানে শত্রুর প্রতিটি চালের অন্তত 10টি ভিন্ন ভিন্ন জবাব তাদের হাতে প্রস্তুত রয়েছে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যা চলছে তাকে সামরিক ভাষার চেয়ে সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক যুদ্ধ বলাই শ্রেয়। ইরান প্রতিদিন তাদের শক্তি প্রদর্শন করছে। তারা নতুন নতুন মিসাইলের পরীক্ষা চালাচ্ছে, আন্ডারগ্রাউন্ড ড্রোন সিটির ভিডিও প্রকাশ করছে, আর তাদের প্রক্সি গ্রুপগুলোকে দিয়ে লোহিত সাগর থেকে শুরু করে ইরাক, সিরিয়ায় মার্কিন স্বার্থে ছোট ছোট আঘাত হানছে। এর ফলে আমেরিকার ভেতরে এক ধরনের চরম হতাশা এবং ক্লান্তি তৈরি হচ্ছে। পেন্টাগনের জেনারেলরা জানেন তারা এক অদৃশ্য শত্রুর সাথে ছায়াযুদ্ধে লিপ্ত, যাকে সরাসরি আঘাত করার কোনো সুযোগ তারা পাচ্ছেন না। অন্যদিকে ইসরায়েলের অবস্থাও শোচনীয়। তাদের সাধারণ মানুষ মাসের পর মাস ধরে বাংকারে রাত কাটাচ্ছে, অর্থনীতি ধুঁকছে, আর দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে। ইরান ঠিক এটাই চেয়েছিল। তারা সরাসরি যুদ্ধে না গিয়ে শত্রুর স্নায়ুকে এমনভাবে চাপে রেখেছে যে একসময় তারা নিজেরাই নিজেদের ভারে ভেঙে পড়বে। একে বলা হয় ডেথ বাই এ 1000 কার্ডস বা 1000 ছোট আঘাতে মৃত্যু। ইরান কোনো তাড়াহুড়া করছে না, কারণ তারা জানে এই গ্রীষ্মের খরতাপে আমেরিকান সেনারা যেমন তাদের শীতাতপ নিয়ন্ত্রিত ঘাঁটিতে অবরুদ্ধ, তেমনি রাজনৈতিকভাবে ওয়াশিংটন এক চরম বন্দিদশার মধ্যে দিন কাটাচ্ছে। রাত ৩টা। কাতারের আল উদেইদ এয়ারবেসের বাইরে মরুভূমির বাতাস তখনও চুল্লির মতো গরম। ডিউটিরত এক মার্কিন মেরিন সেনা তার অ্যাসল্ট রাইফেলের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে ঘাম মুছছেন। চারপাশটা এতই নিস্তব্ধ যে নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানিও যেন স্পষ্ট শোনা যাচ্ছে। এয়ারবেসের ভেতরের আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টারে তখন পিনপতন নীরবতা। স্যাটেলাইট ইমেজিং ডেস্কে বসা এক তরুণ অপারেটরের চোখ হঠাৎ স্ক্রিনের ওপর স্থির হয়ে গেল। সে তার কফির কাপটা নামিয়ে রেখে দ্রুত ইন্টারকমে হাত রাখল। কমান্ডার, উই হ্যাভ এ সিচুয়েশন। জাগ্রোস রেঞ্জ মাল্টিপল হিট সিগনেচার ডিটেক্টেড। তারা মিসাইল সাইটগুলোর কভার খুলছে। কমান্ডারের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তিনি জানেন এই খরতাপে তারা কোনো গ্রাউন্ড অপারেশনে যেতে পারবেন না। আকাশপথে কোনো পাল্টা হামলা চালালেও তা ইরানের পাহাড়ের গভীরে থাকা ওই স্থাপনাগুলোর কোনো ক্ষতি করতে পারবে না। তারা এক ভৌগোলিক এবং কৌশলগত ফাঁদে আটকা পড়েছেন। পেন্টাগনের সাথে কানেক্ট করো। কমান্ডারের গলাটা কাঁপা কাঁপা।
স্যার, পেন্টাগনের লাইন ডাউন। স্যাটেলাইট কমিউনিকেশনে কোনো জ্যামিং সিগন্যাল পাচ্ছি না। এটা কোনো সাধারণ জ্যামিং নয়। পুরো কমান্ড সেন্টারের লাল ইমার্জেন্সি লাইটগুলো একসাথে জ্বলে উঠল। সাইরেনের তীক্ষ্ণ শব্দে মরুভূমির রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। ওদিকে জাগ্রজ পর্বতমালার সেই অন্ধকার বাংকারে বসে থাকা ইরানি কমান্ডার তার সামনের স্ক্রিনের দিকে তাকিয়ে হালকা হাসলেন। তিনি জানেন তার কোনো তাড়াহুড়ো নেই। তিনি জানেন কাতারের ওই ঘাঁটিতে বসা আমেরিকান জেনারেলরা এখন কতটা অসহায় বোধ করছেন। পারস্যের এই দীর্ঘমেয়াদী খেলার শেষ চালটা আজ রাতে দেওয়া হচ্ছে। গ্রীষ্মের এই খরতাপে যখন আমেরিকান সামরিক দম্ভ মরীচিকার মতো কাঁপছে, তখন পর্বতমালা ফুঁড়ে বেরিয়ে আসা আগুনের গোলাগুলো যেন হাজার বছরের এক প্রাচীন সাম্রাজ্যের নতুন সূর্যোদয়ের বার্তা নিয়ে এগিয়ে আসছে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে। 0 আওয়ার শুরু হতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে আজ রাতে কি তবে রাজার পতন হতে চলেছে, নাকি স্নায়ুযুদ্ধ গড়াবে আরও কোনো অজানা ভবিষ্যতের দিকে? উত্তরটা লুকিয়ে আছে পারস্য উপসাগরের নোনতা বাতাসে এবং জাগ্রজের পর্বতমালার সেই গভীর নিশ্চিদ্র অন্ধকারের মাঝে। এক রুদ্ধশ্বাস সাসপেন্সে পৃথিবী যেন স্তব্ধ হয়ে অপেক্ষায় আছে আগামীকালের ভোরের।